কিছু আছে ভাইয়া, সবকিছুকে আমরা বলি রাজস্ব ব্যয়। সবকিছুকে বলি রাজস্ব ব্যয়। রাষ্ট্র পরিচালনা করতে হলে রাষ্ট্র পরিচালনা করতে হলে সরকারকে যে ব্যয়টা করতে হয়, রাষ্ট্র পরিচালনা করতে হলে সরকারকে এই রাজস্ব ব্যয়টা করতে হবে। কারণ পুলিশ না থাকলে তুমি দেশ চালাতে পারবা না। সেনাবাহিনী না থাকলে দেশ চলবে না। সচিব না থাকলে, আমাদের সরকারি স্কুলের শিক্ষকরা না থাকলে, আমাদের সরকারি চাকরির ওই মানুষগুলো না থাকলে দেশ চলবে না। তাহলে এদেরকে যেই টাকাটা দেয়া হয় ওটাই রাজস্ব ব্যয়। তারপর উন্নয়ন ব্যয়। সরকার যদি নতুন করে কিছু একটা করতে চায়, একটা সেতু বানাতে চায়, একটা স্কুল বানাতে চায়, একটা হাসপাতাল বানাতে চায়, তাহলে ওইখানে যে টাকাটা ব্যয় হবে তাকেই বলে উন্নয়ন ব্যয়। সরকার এই ২ টা খাতেই মূলত ব্যয় করে। এই ২ টা খাতেই ভাইয়া ব্যয় করে। এখন তুমি এখানে যা কিছু করবা সবকিছু এই ২ টারই অংশ। এই ২ টারই অংশ। যেমন শিক্ষা, পাঠ্যপুস্তক প্রদান, উপবৃত্তি দেয়া, শিক্ষকদেরকে প্রশিক্ষণ দেয়া, প্রতিষ্ঠানের অনুদান বাবদ ব্যয়। এগুলো সবই হচ্ছে সরকারি ব্যয়। এগুলো সবই হচ্ছে মোটামুটি রাজস্ব ব্যয়। কিন্তু নতুন একটি স্কুল বানাবো, তাহলে এটা নতুন করে করছি। উন্নয়ন হচ্ছে, তাহলে ওটা উন্নয়ন ব্যয়। তারপর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, হাসপাতাল স্থাপন। নতুন করে হাসপাতাল বানাচ্ছেন? জি, উন্নয়ন হচ্ছে। এরপর সংক্রামক রোগ প্রতিরোধ এবং শিশু মাতৃ স্বাস্থ্য রক্ষা। তাহলে শিশু এবং মায়ের স্বাস্থ্য রক্ষায় ডাক্তারদেরকে বেতন দিতে হয়। ডাক্তারদেরকে বেতন দিচ্ছেন? রাজস্ব ব্যয়। রাজস্ব ব্যয়। সরকারি ডাক্তারকে বেতন দিচ্ছি, রাজস্ব ব্যয়। প্রতি বছর দিয়ে যেতে হবে, প্রতি মাসে দিতে হবে। এরপর বেসামরিক প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রশাসনিক মানে ওখানে যারা কাজ করছে সেটা পরিচালনার জন্য কর্মচারীদেরকে বেতন দিতে হয়। তাহলে এটা হচ্ছে আমাদের একটা অন্যতম ব্যয়ের খাত। এরপর যারা অবসরে চলে গেছে, সরকারি কর্মকর্তা কর্মচারী যারা অবসরে গেছে তাদেরকে পেনশন মানে অবসরের পর যে টাকাটা দেয় এবং অন্যান্য সুযোগ সুবিধা মানে ওনাদেরকে ঈদ আসলে ঈদে একটা বিশেষ বোনাস দিতে হয়। পূজা আসলে একটা বোনাস দিতে হয়। পহেলা বৈশাখে একটা বোনাস দিতে হয়। ঠিক আছে? এর পাশাপাশি পেনশনের ওই সময়টাতে মূল টাকার সাথে, সাথে তাদেরকে অসুস্থ হলে অসুস্থতার একটা ছোট্ট ভাতা দিতে হয়। এগুলো সহ যে বিশেষ সুযোগ সুবিধার যে ভাতা দেই, ওটাই অবসর ভাতা। তাহলে এগুলো হচ্ছে সরকারি ব্যয়ের খাত। সরকার কোথায়, কোথায় টাকা ব্যয় করে। কোথায়, কোথায় টাকা ব্যয় করে। তাহলে সরকার ওই উৎসগুলো থেকে টাকা আয় করবে। তারপর এগুলোতে সরকার টাকা ব্যয় করবে। এগুলোতে সরকার টাকা ব্যয় করবে। দেখো একটা প্রশ্ন আসছে, দেখে ফেলি। অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের পেনশন এবং অন্যান্য সুযোগ সুবিধার জন্য যে সরকারি ব্যয় করা হয় তা কোন খাতের অন্তর্ভুক্ত? শিক্ষা, স্বাস্থ্য পরিবার কল্যাণ, বেসামরিক প্রশাসন, অবসর ভাতা। এই জীবন রয় সে তো সবার আগে উত্তর দিয়েছে। তারপর হচ্ছে আল মাহমুদ উত্তর দিয়ে ফেলেছে। সবাই তোমরা উত্তর দিচ্ছ। যেভাবে উত্তরটা হচ্ছে ডি নাম্বারটা, অবসর ভাতা। অবসর ভাতা। তার উত্তরটা অবশ্যই অবসর ভাতা। এরপর এরপর আচ্ছা চলো আমাদের আরো কিছু খাত আছে। ১ টা মিনিট আর সময় দাও। আমাদের ক্লাস প্রায় শেষের দিকে। আর অল্প কয়েকটা খাত আছে, পড়ে ফেলি। তোমাদের উত্তরটা সবার উত্তর হয়েছে। উম্মে হাবিবা উত্তরটা কিন্তু হয় নাই। উত্তর ডি হবে। অবসর ভাতা, অবসর ভাতা। অবসরে গেলে যে টাকাটা দেই। এরপর সরকারি ব্যয়ের প্রধান খাত প্রতিরক্ষা। আমার দেশকে রক্ষা করার জন্য সশস্ত্র বাহিনী আছে। সশস্ত্র বাহিনী বলতে সেনাবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনীকে বোঝায়। তাহলে এই যে বাহিনীগুলো আছে, এই বাহিনীগুলো পরিচালনা করা, এদেরকে বেতন দেয়া এবং যুদ্ধের অস্ত্র-টস্ত্র ক্রয় করা, এগুলো করতে টাকা খরচ হয়। আইন শৃঙ্খলা, দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য পুলিশ, গ্রামের আইন শৃঙ্খলা রক্ষার জন্য আনসার, সীমান্তে আমাদের সীমান্তের আইন শৃঙ্খলা রক্ষার জন্য বর্ডার গার্ড, বাংলাদেশ। এদেরকে টাকা দিতে হয়। এখানে টাকা ব্যয় হয়। এরপর কৃষি, মৎস্য। কৃষি মৎস্যের উন্নতির জন্য টাকা ব্যয় হয়। বৈদেশিক বিষয়, বিদেশের দূতাবাস পরিচালনা এবং জনগণের স্বার্থ রক্ষার জন্য টাকা ব্যয় হয়। দূতাবাস মানে কি? ভাইয়া আমেরিকার সাথে ভালো সম্পর্ক রাখবো। তাহলে আমেরিকাতে বাংলাদেশের একজন মানুষকে আমি রাখবো যিনি আমেরিকার সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করার লক্ষ্যে কাজ করবেন। উনি থাকবেনই হচ্ছে আমেরিকাতে। তাহলে ওই লোকটা তো আমাদেরই লোক। জি, আমাদেরই তো সম্পর্কটা ভালো করার জন্য আমেরিকাতে উনি কাজ করতেছে। তাহলে ওই লোকের বেতন দিতে হবে। আমাদের একটা লোক আছে ভারতে, একজন আছে পাকিস্তানে, একজন আছে ইতালিতে, ফ্রান্সে, কানাডাতে। এইভাবে বিশ্বের অনেকগুলো দেশে আমাদের বাংলাদেশের
দূতরা আছেন যাদেরকে বলা হয় রাষ্ট্রদূত। রাষ্ট্রদূত, এই রাষ্ট্রদূতদের যে অফিস ওটাকেই বলে দূতাবাস। তাহলে বিদেশে এরকম দূতাবাস পরিচালনার জন্য টাকা খরচ হয়। তাহলে এই হচ্ছে আমাদের ব্যয়ের কিছু খাত। এরপর সামনে চলে আসি, বিশেষ কিছু খাত আছে টাকা ব্যয় করার এবং অপ্রত্যাশিত, এগুলো অপ্রত্যাশিত, প্রত্যাশা করি না কিন্তু দিতে হয়। ঋণ ও সুদ পরিশোধ, উন্নয়ন কাজের জন্য গৃহীত অভ্যন্তরীণ এবং বৈদেশিক ঋণের কিস্তি ও সুদ পরিশোধ। আমি পদ্মা সেতু বানাবো, টাকা দিয়েছে। আমি মেট্রো রেল বানাবো, টাকা দিয়েছে। আমি রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বানাবো, টাকা দিয়েছে। এই যে আমি উন্নতি করেছি, অন্য দেশের কাছ থেকে টাকা ধার করে, সবচেয়ে বেশি টাকা দিয়ে আমাদেরকে সাহায্য করেছে জাপান। জাপানের একটা প্রতিষ্ঠান আছে ভাইয়া, নাম হচ্ছে জাইকা। জাইকা, জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি। জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি, জাইকা। এটা টাকা দিছে। সো টাকা কি এমনি, এমনি দিচ্ছে? না। টাকাটা ফেরত দেওয়া লাগবে না? অবশ্যই। তাহলে এই যে টাকাটা ফেরত দিব, কোথা থেকে দিব? ওই যে মানুষ কর দিয়েছে, কর বহির্ভূত রাজস্ব দিয়েছে, ওখান থেকে টাকাটা ফেরত দিব। ওখান থেকে টাকাটা ফেরত দিব। তাহলে এই জিনিসটা শোধ করাও একটা ব্যয়ের খাত। এরপর হঠাৎ করে দেশে যদি বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস হয়, খরা হয়, মহামারী হয়, এগুলো নিয়ন্ত্রণ করতে টাকা লাগবে। খনি, অর্থাৎ খনিজ সম্পদের যে খনি, জ্বালানির উন্নতি করা, দেশের সচিবদের যে অফিস, সচিবালয়, এটা পরিচালনা করা, মানে সচিবদের বেতন, উপসচিবদের বেতন, সহকারী সচিবদের বেতন, এগুলো দিতে অনেক, অনেক টাকা খরচ হয়। এই হলো সরকারি ব্যয়ের খাত। সরকার কোন, কোন খাতে টাকা ব্যয় করে সেটার খাত। ঠিক আছে? আরেকটা প্রশ্ন এসে গেছে, উত্তর দিয়ে ফেলি। পুলিশ, আনসার, বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি পরিচালনার জন্য যে সরকারি ব্যয় করা হয় তা কোন খাতের অন্তর্ভুক্ত? কোন খাতের অন্তর্ভুক্ত? তাহলে ওরা, পুলিশ, আনসার, বর্ডার, ওরা আমাদেরকে কি করতেছে? আইন শৃঙ্খলা দিচ্ছে। আইন শৃঙ্খলা দিচ্ছে। তাহলে অবশ্যই এটা খ। অবশ্যই এটা কি হবে? খ নাম্বারটা হবে আইন শৃঙ্খলা। দিয়ে ফেললাম উত্তরটা, আইন শৃঙ্খলা। এরপর দেখতে পাচ্ছি আর কিছুই কিন্তু নেই। মোটামুটি সবকিছু আলোচনা করে ফেলেছি। এই হলো মূলত সরকারের আয় এবং ব্যয়। তাহলে তোমরা একেবারে ক্লিয়ারলি বুঝে যাওয়ার কথা, সরকার এই যে আয় ব্যয় করে, এটা কিভাবে জনগণের আয় ব্যয় থেকে আলাদা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমাদের সরকার কোথায়, কোথায় থেকে আয় করে আমরা বুঝে গেছি। এর পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করেছি সরকার কোথায়, কোথায় টাকাটা খরচ করে বা ব্যয় করে। দ্যাটস ইট। এটুকুই ছিল আমাদের আজকের ক্লাসে। এরপর আমাদের ক্লাসের বাইরে একটা ছোট্ট প্রশ্ন একজন শিক্ষার্থী করেছে। সে প্রশ্ন করেছে, "আচ্ছা ভাই বলেন তো, ইলন মাস্ক কত টাকা আয়কর দেয়?" ইলন মাস্ক কত টাকা আয়কর দেয়? একটা প্রশ্ন করেছে। চমৎকার একটা প্রশ্ন। এই প্রশ্নের উত্তর হচ্ছে, ইলন মাস্ক একটা খুব চমৎকার কাজ করে। সে যেটা করার চেষ্টা করে, সে দেখানোর চেষ্টা করে যে আমার আয় বলে কিছু নাই। কি বললেন? ইলন মাস্ক দেখানোর চেষ্টা করে যে উনার আয় বলে কিছু নাই। মূলত উনি যখন উনার ব্যবসা প্রতিষ্ঠান, যেমন টেসলা, যেমন হচ্ছে উনার আরো যেগুলো প্রতিষ্ঠান আছে, যেমন এক্স, এর পরবর্তীতে উনার হচ্ছে, আমরা জানি মহাকাশে স্যাটেলাইট পাঠানোর প্রতিষ্ঠান আছে, ঠিক আছে? স্পেস এক্স। তাহলে এগুলো যে আছে, উনি উনার যেই টাকাটাই উনি আয় করে, ওই টাকাটাই এই প্রতিষ্ঠানগুলোতে ইনভেস্ট করে ফেলে। অর্থাৎ যেখানেই উনি টাকা পায়, সেই টাকাটাই আবার তিনি ইনভেস্ট করে ফেলে। অর্থাৎ ওনার আয়টা জমা থাকছে না। যার কারণে অনেক বড় অঙ্কের যে টাকাটা তার ট্যাক্স হওয়ার কথা ছিল, ওই বড় অঙ্কের টাকা তার ট্যাক্স আর হচ্ছে না। বড় অঙ্কের টাকা তার আর ট্যাক্স হচ্ছে না। সে যেই টাকাই পায়, সব টাকা তার কোম্পানিতে ইনভেস্ট করে ফেলে। সব টাকা তার কোম্পানিতে ইনভেস্ট করে ফেলে। আপনি যদি নিজের কাছে টাকাটা রেখে দিতেন, তাহলে না বলতেন যে এত টাকা আয় করছি, এত টাকার উপরে ট্যাক্স দিব। কারণ টাকাই তো আয় করিনি। আমি তো বরং গরিব। ইলন মাস্ক হচ্ছে পৃথিবীর অন্যতম একজন গরিব। তার হিসাব মতে। আপনি বলবেন কিভাবে? এই যে আমার SpaceX, এটার মধ্যে দেখায় তারা হিসাব ঘাটতি আছে। SpaceX এর উন্নতি করার জন্য আরো কয়েকশত কোটি টাকা দরকার। আমরা নাই, পারতেছি না। এর পরবর্তীতে অন্যান্য জিনিসগুলোতেও আমরা এভাবে পারছি না। তাহলে এইভাবে হচ্ছে তারা দেখায় ঘাটতিতে আছেন। যার কারণে আর টেক্সটুকু খুব বেশি হয় না। আশা করি ক্লিয়ার। লাস্টে আমাদের বাড়ির কাজটা কি থাকছে? আমাদের হোমওয়ার্কটা অত্যন্ত সহজ। আমাদের হোমওয়ার্কটা হচ্ছে, বাংলাদেশ সরকার কোথা, কোথা থেকে আয় করে আপনার দৃষ্টিতে
এইটা একটু লিখে আমাদেরকে জানানোর চেষ্টা করতে হবে। ঠিক আছে? সবাই অবশ্যই বাড়ির কাজটা জমা দেওয়ার চেষ্টা করবেন। আমি দেখব বাংলাদেশ সরকারের আয়ের খাতসমূহ। বাংলাদেশ সরকারের আয়ের খাতসমূহ। এইটা হচ্ছে মূলত আমাদের বাড়ির কাজ। আশা করি সবাই মোটামুটি ক্লিয়ারলি বুঝে গেছেন। আজ আর কথা বাড়াচ্ছি না। আজকের এই ক্লাসটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন আপনারা সকলে। অবশ্যই ক্লাসটি কেমন লেগেছে জানানোর চেষ্টা করবেন। দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ আপনাদের সবাইকে।